2017-18 সনে তদানীন্তন সরকারের বামফ্রন্টের যেখানে 15,000 কোটি ছিল, কিন্তু বর্তমানে আমাদের এটা এসে দাঁড়িয়েছে 32,423 কোটি 44 লক্ষ টাকা। তার মানে এই বরাদ্দের মধ্যেই বোঝা যায় দ্বিগুণের আরো বেশি টাকা। এতে বোঝা যায় যে মোদিজির মডেল স্টেট করার জন্য উনি যে আমাদের ত্রিপুরা রাজ্যটাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছেন। আর্থিক বরাদ্দের মধ্যে বোঝা যায় যে ত্রিপুরাটাকে দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর করার জন্য যে ওনার পরিকল্পনা, এটাকে সামনে রেখেই আমাদের আজকের মানে এই বাজেট। বিশেষ করে শিক্ষা, যে জাতিকে ধ্বংস করতে হলে পর শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে হয়, এটাই করেছিলেন ম্যাকুলের ফর্মুলা মেনে ব্রিটিশ সরকার। সেই 150 বছর আগে আমাদের গুরুকুল যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল ওইটাকে বন্ধ করে দিয়ে যে ভারতবর্ষ নালন্দা বিশ্ববিদ্যালয় এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে 10-12 হাজারের উপর সারা পৃথিবীর শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করতেন, ওইটাকে ভেঙে দেওয়ার পর মানে সক্রান্ত করে করার পর আমাদের ভারতবর্ষে এখন শিক্ষা দীক্ষায় অন্য উন্নত দেশের তুলনায় আমরা এখন প্রোগ্রেসিভ মানে উন্নতশীল হয়ে গেছি। যেখানে আমরা শিখাতাম ওইখানে আমরা এখন শিখছি। তো এটা করেছে ব্রিটিশ। তেমনি ত্রিপুরা রাজ্য ভারতের সাথে যোগ দেওয়ার পর 1949 সনের 15 অক্টোবর যোগ দেওয়ার পর 35 বছর কংগ্রেস এবং 35 বছর বামফ্রন্ট সিপিআইএম এর নেতৃত্বে যে করেছিল সরকার করেছিলেন, তখনও ওনারা এসবগুলি কোনো চিন্তাই করেননি। তার জন্য আমাদের প্রায় 70 বছর অনেক পেছনে আমাদের রাজ্যের প্রজন্মটাকে ওনারা ফেলে দিয়েছিলেন। কিন্তু এখন আমাদের চলো পাল্টাই করে পাল্টানোর পর বিনা রক্তপাতে সিপিএম নামক সেই কুশাসন থেকে মুক্তি হওয়ার পর যে আমাদের সরকার এখন 7 বছর চলছে, তো এখানে যেভাবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং বিভিন্ন জায়গায় যে বরাদ্দ করা হয়েছে এটা সত্যি সদর্থক। তার জন্য আমাদের সতর্ক থাকতে হবে, কারণ ওনারা আবার তুলেছিলেন কে নাকি, আমি এটা রেকর্ড রাখিনি, যে কত কোটি টাকা জানে কি কত 100 কোটি টাকা নাকি গতবারের বাজেট থেকে ব্যয় করা হয়নি, এরকম বলেছেন। জানি না উনি কোনো তথ্য পেয়েছেন, হয়তো বা হতেও পারে। তো আমরাও সবাই হাউজে যারা আমরা আছি, যারা ঘরে বসে শুনছেন, বামদের কোনো পক্ষকেই আমি বলছি, আপনারা তো কমসে কম বেশি না হলে 13 জন তো হয়ে আছেন 60-এর মধ্যে। তো 13 জন আপনাদের এলাকাতে যাহাতে যে বাজেট আসবে এগুলি যাতে সঠিকভাবে ব্যবহার করে খরচ করা হয়। কিন্তু দেখেছি গত কয়েক বছর দেখা গেছে যে সিপিএমের যে কয়েকজন ছিল তাদের ক্ষেত্রে দেখলাম বিদ্যা কোন প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হয়েছে ওরা সঠিকভাবে এটাকে কোনো প্ল্যানিংই দেয়নি, তার জন্য খরচ করেনি। এতে আমাদের রাজ্যের একটা ক্ষতি হয় এবং জনতা এটা সুযোগ পাচ্ছে না, এটা যাতে না হয় তার জন্য এখন দেখলাম শিক্ষাতে 20 নম্বর পয়েন্টে গুণগত মান, রাজ্য সরকার বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে গুণগত মান অধিকতর সময়ের সাথে করে তুলতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। রাজ্যের বিভিন্ন শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে স্নাতকোত্তর শিক্ষক, স্নাতক শিক্ষক 9ম-10ম শ্রেণীর জন্য 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত অস্নাতক, অর্থাৎ
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে 200 জন মেধাবী শিক্ষার্থীকে 60,000 টাকা করে যে দেওয়া হয়েছে এই বিষয়, এবং এখানে 120 লক্ষ টাকা রাখা হয়েছে। তেমনি 23,300 বাইসাইকেল আগে পূর্বতন সরকারের জমানায় মেয়েদের মধ্যে শুধু অন্তর্দয়রাই পেত যে সাইকেল, কিন্তু আমাদের সরকার আসার পর এইটাকে মেয়ে ক্লাস 9-এ উঠলেই তাদেরকে সাইকেল দেওয়া হয়। তো এটাই হচ্ছে প্রগ্রেসিভ। ওনারা এটা বুঝতে পারেন না, বুঝবেনও না। তো কি করে ওনারা কয়েকজন ভাষণ দিয়ে তার জন্য দেখা যাচ্ছিল কয়েকজন ভাষণ দেওয়ার পরে কীভাবে এখান থেকে সমালোচনার মুখর থেকে বাঁচা যায় ওরা রাস্তা খুঁজছিলেন, কিন্তু এটা কায়দা করে এটা বেরিয়ে গেছে। তো কাজে ওদের সামনে বলতে পারলে ভালো হতো, কারণ ওই এটা কথার মধ্যে আছে না, যাত্রা যখন ফুটে ওঠে তখন দেখানোর লোক যদি থাকে তখন ফুটে ওঠে, তো দেখানোর লোক না থাকলে পর ঠিকমতো যাত্রা গানগুলো হয় না। তো এরকম এই কমসে কম অল্প কদূরের মধ্যেও এই 13 সাহিত্যের মধ্যে 13 আছে, তো এরাও তো শোনানো উচিত। তবে ঘরে বসে নিশ্চয়ই শুনছেন, তবে ওদের বাদেও বাকি আমাদের জনতা জনার্দন করে শুনছেন। আপনারা একটু বিচার করবেন তাদের সময় কি হচ্ছে এবং এটা তুলনা করে। 390 কোটি টাকা আমাদের এখানে রাখা আছে। তো তেমনি 21 নম্বর পয়েন্টে শিক্ষার ক্ষেত্রে এখানে দেখা গেছিল যে 3,134 বিদ্যালয়ে নতুনভাবে কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। আসলে আমাদের এখানে একটা সুযোগ এসেছিল, বেঙ্গালুরের ইসকনের তরফ থেকে, অক্ষয় পাত্র ফাউন্ডেশনের তরফ থেকে, যখন বামফ্রন্টের সময় মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন, আমি তখন ছিলাম, গিয়ে ওনারা বলছিলেন আমরা 18 লক্ষ লোকে প্রত্যেকদিন দুর্বল খাওয়াচ্ছি। আপনার যে এখানে মিড ডে মিলের যে বিষয়গুলি আছে এটি কিছু ব্যাঘাত হবে না, আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যারা খাওয়াচ্ছেন তারাই থাকবে, শুধু তারা রান্না টান্না করতে লাগবে না, শুধু বর্তনগুলি সবসময় নিয়ে যাবে, খাদ্য ভর্তি, সুস্বাদু খাদ্য ভর্তি নিয়ে যাবে, ছাত্রছাত্রীকে খাওয়াবে, এগুলো বর্তনটা ধুয়ে আমাদের কন্টেনারে গাড়ির মধ্যে তুলে দেবে, এটাই তোমাদের কাজ। কিন্তু মানিকবাবু তখন বুঝলেন না, উনি নাকচ করে দিলেন, না আমি যা চলছে ঠিকই আছি। উনার একটা সন্দেহ ছিল যে হয়তো অঙ্গনওয়াড়ি সেন্টারের যারা রান্নাবান্না খাওয়াচ্ছেন, যেটা ওই সারাদিন কাজ তো কিছু পড়াশোনা তো করেই না, চালে ডালে মিক্স করে দেওয়ার পরও ডাল চালটাকে আলাদা করার জন্য ওইখানে লেবার লাগিয়ে করান, তো এটা বিক্রি করার জন্য তো এগুলি বন্ধ হয়ে যাবে, তার জন্য উনি রাজি হলেন না। কিন্তু এই ঐক্যপত্র ফাউন্ডেশন আসামে গিয়ে সেরে আমাদের ওই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এখানে গিয়ে উনি যখন প্রস্তাব রাখলেন, উনি বুঝে বললেন যে হ্যাঁ আমার এখানে করুন। এয়ারপোর্টের কাছে আমিনগাঁওয়ে ওরা করে এখন ওইখানে 50,000 ছাত্রছাত্রীকে মিড ডে মিল ভালো খাবার খাওয়াচ্ছেন। আমি ওইটাকে গিয়ে 4-4 বার ভিজিট করে এসেছি, আমি দেখেছি, এবং এটাকে উদ্বোধনের কিনারে আমিনগাঁওয়ে হেমন্ত বিশ্ব শর্মার সাথে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধনের সময় আমি ছিলাম ওইখানে। তো কাজে এত ভালো, কিন্তু এটাকে ওনারা বুঝতে পারেননি, কারণ বামপন্থীরা তো অনেক করে বুঝতে পারে, আগে ওরা বুঝে না। ওই কম্পিউটারের বিরোধিতা করেছিল, কিন্তু এখন এরা কম্পিউটার ছাড়া চলতেই পারে না, তো এইরকমই বিষয়। তো কাজে এটা খুবই ভালো দিক। তেমনি 22 নম্বরে এবং বিশেষ করে এখানে পিএমশ্রী প্রকল্পের অধীনে একাধিক, অর্থাৎ পিএম